জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব বীজমন্ত্র জপ করার যে পদ্ধতি। অর্থাৎ এটা একটা এমনই বিষয়, সবথেকে প্রথমেই আমি বলে রাখি, একটা ভিডিওতে যতটা পারা যাবে আমি বলার চেষ্টা করব, না হলে এর পরে আলোচনা তো আসতেই তো থাকবে, তার ভিতরে আরও করে আমরা শোনার চেষ্টা করব আরও বহু কথা। যেমন এই যে বীজমন্ত্র জপ করার যে পদ্ধতি, তার কয়েকটা যে বেসিক জিনিস যেগুলি আমাদের মাথায় রাখা দরকার, তার কয়েকটা আজকে আমরা তাই শুনব, যেগুলি শ্রী শ্রী ঠাকুর তো বলেছেন, আর তৎসহিত পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলাও কিছু কিছু কথা আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা দেখবেন বীজমন্ত্র জপ করার ক্ষেত্রে যে কথাটা বলে থাকি, বিশেষত ঠাকুর এই বিষয়ে যা যা বলেছেন সেগুলি সম্বন্ধে আমাদের কিছু কিছু জিনিসে কিন্তু প্রত্যেকেরই অবগত থাকা দরকার। হয়তো সব জিনিস আমরা একদিনে শিখে যাব এমন কোনো কথা নেই। এমনকি ধরেন আজকের এই যে আলোচনা আমরা শুনছি, এতে হয়তো এমন কিছু কিছু পয়েন্টস থাকবে যেগুলি হয়তো আমরা জেনেও থাকতে পারি বা নাও জেনে থাকতে পারি, কিন্তু কথা হচ্ছিল আমায় তো আলোচনাটা পুরোটাই শুনতে হবে, তাই না? তার কারণ এমনি তো ধরেন একটা জিনিস জেনেও আছি, তো যদিও রিপিটও যদি আমরা শুনি, ধরেন যাজনের মাধ্যমে তার কথা আসছে, মানে একটা দুটো কথা এদিক ওদিক, যেটা হয়তো বারে বারে আসতেই পারে, আসবে যে না এমন তো কোনো কথা নেই, কিন্তু কথা হচ্ছিল দেখবেন একটা জিনিস হয়তো আসছে, তো কিন্তু সব ক্ষেত্রে একই রকমভাবে হয়তো কথা বেরোয় না। কোন ক্ষেত্রে যে কীভাবে তার কথা মুখ থেকে বেরিয়ে যায় তা বলতে পারেন। ঠাকুর একদিন বলছেন যে পরমপিতার দয়ার কথা যে অন্তর থেকে বলার চেষ্টা করে না, মানে কৃত্রিমভাবে না বা বানিয়ে না, যে অন্তর থেকে বলার চেষ্টা করে, কোন ক্ষেত্রে যে কিভাবে পরমপিতা তার মুখ থেকে যে কথা বের করিয়ে নেন তা কেউ প্রেডিক্ট করতে পারবে না, কেউ বুঝতেও পারবে না, তাই না? এই কারণে আমাদের এই সম্বন্ধে কিছু কিছু কথা জানা দরকার। যেমন বীজমন্ত্র জপের কথা যেখানে আসছে, প্রথমে এই বাক্যের একটা শব্দ নিয়ে আলোচনা করা যাক। তা কি হচ্ছিল? তা জপ। অর্থাৎ এই যে বীজমন্ত্র জপ করার পদ্ধতি, ঠাকুর তো বলছেন অজপার কথা, তাহলে আমরা কেন বলছি যে বীজমন্ত্র জপের কথা? তাই না? একটা ভাববার বিষয় আছে। ঠাকুর যে জপের কথা বলেননি এমনটা কিন্তু না, ঠাকুর বীজমন্ত্র জপের কথা বলেছেন, কিন্তু অজপার কথা কখন বলেছেন? সেই জিনিসটাকে জপ করতে করতে যখন তার পর্যায়টা একটা উচ্চ স্তরে চলে যায়, তখন ঠাকুর বলেছেন অজপার কথা। এমনকি এই যে অজপা কথার মিনিং কি? অজপা কথার মিনিং হচ্ছিল যখন আমি নিজের থেকে আর জপ আমাকে করতে হয় না। মানে কথাটা কেমন? একবার ঠাকুরের কাছে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়, ঠাকুর আপনি অজপার কথা বলছেন, কিন্তু কোনো জিনিস মানুষ যদি প্রথমে না করে তাহলে তার কাছে সেটা অজপা হবে কিভাবে? তখন ঠাকুর বলছেন, আমি তো এইটা তো বলিনি যে জপ করার প্রয়োজন নেই, এটা তো অতি সত্য যে জপ না করলে মানুষ কিভাবে অজপা পর্যায়ে যাবে, তাই না? তাই ঠাকুর তখন দিয়ে বলছেন যে প্রথমে এটা জপ করা লাগে। এমনকি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, আমি যখন তার কাছ থেকে যখন দীক্ষা নিয়েছিলাম, আচার্যদেব যখন দীক্ষা দিচ্ছিলেন, দীক্ষা দেওয়ার সময় তিনি যে কথাগুলি বলছিলেন তার ভিতর থেকে এই বীজমন্ত্র নিয়েও তিনি একটা কথা বলেছিলেন। তা হলো এই বীজমন্ত্র জপ করার সময়
প্রথমে আমাদের তা নিজের থেকে করতে হয়। আচার্যদেব যখন বলছিলেন, আমি সেই মুহূর্তে আমি যে বয়সে দীক্ষা নিয়েছিলাম সেই মুহূর্তে আমি যতটা বলতে পারেন বোঝার চেষ্টা করেছিলাম বা বলতে পারেন মাথায় রাখার চেষ্টা করেছিলাম কথাটা, আমি সেটাই আপনাদের বলার চেষ্টা করছি। তা হচ্ছে আচার্যদেব যেটা বলেছিলেন, বীজমন্ত্র প্রথমে কিন্তু জপ করতে হয়, অর্থাৎ মনে মনে। এবারে সেই জপ করতে 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 একটা এমন পর্যায়ে আসবে যেখানে আর নিজের থেকে জপ করা কিন্তু লাগবে না। সেক্ষেত্রে কি হবে, তা আপনা থেকেই চলতে থাকবে। যেমন ধরেন একটা মেশিন যদি একবার ওটাকে কিক দিয়ে যদি স্টার্ট করে দেওয়া হয়, ওটা কি আর বন্ধ হয় না। ও একবার যদি ওটা ধরে নেয় তখন কি ওটা চলতে থাকে, তাই না? এই জিনিসটা হচ্ছে ঠিক সেম ওই রকমই, কিন্তু প্রথমে কয়েকদিন তা করা লাগে। এই কারণে ঠাকুর বলেছেন জপ করার থেকে অজপা পর্যায়, তাই না? এটা ছিল একটা স্তরের উপর আরেকটা স্তর, তাছাড়া আর কিছু না, তাই নয় কি? আরেকটা যে কথা এবারে, তা হচ্ছে বীজমন্ত্র জপ করার সময় দেখবেন আমরা অনেকে মুখে উচ্চারণ করি, যেটা করা আচার্যদেব বলছেন কিন্তু কখনোই ঠিক না। ঠাকুরেরও বলা আছে এ কথা। তো যাই হোক, আচার্যদেব এই বিষয়ে যেটা বলছেন তা হচ্ছে আমরা যখন জপ করি, জপ করার সময় কি হয়, আমরা মুখে উচ্চারণ করি। মুখে তো উচ্চারণ করা ঠিক না, এমনকি আচার্যদেব বলছেন, দেখবেন একটা কথা বলা হয়ে থাকে, তা হচ্ছিল আমি যে একটা জিনিস নিয়ে কিছু বলছি, তার আমার যে লিপ অর্থাৎ এই যে ঠোঁট, এই ঠোঁটটা যে মুভ হচ্ছে দেখবেন সেটাও যেন না হয়। অর্থাৎ আচার্যদেব বলছেন বীজমন্ত্রটা অর্থাৎ সেই নাম এমনভাবেই করতে হবে, ঠোঁটের কথা তো আরো দূরে। আচার্যদেব বলছেন আমার জিভ পর্যন্ত যেন না নড়ে, দাঁত, জিভ, ঠোঁট এইগুলো যেন কিচ্ছু না নড়ে। অর্থাৎ বাইরে থেকে ধরুন একটা লোক আমার সাথে কথা বলছে, যেন সে বুঝতেই পারবে না যে আমার ভিতরে যে নাম চলছে, নামটাকে সেই রকমভাবে করার অভ্যাস করতে হবে। এইটা হচ্ছিল এমনই একটা জায়গা যেখানে কি না নাম করার অভ্যাসটা আরও কিন্তু বলতে পারেন, আমরা একটা কথা বলে থাকি না মজবুত, সেই জিনিস কিন্তু এখানে হয়, আরও এটা মজবুত হতে থাকে, আরও সুদৃঢ় হয়, তাই না? তাই বীজমন্ত্র আমরা যখন জপ করি দেখবেন অনেকে আমরা এই ভুলগুলি করে থাকি, তাই না? ধরেন সন্ধ্যাবেলা প্রার্থনা করতে বসেছি, প্রার্থনা পরে নাম ধ্যান হচ্ছে, আমি চোখ বন্ধ করে স্ট্রেট হয়ে বসে শুরু করে দিলাম মুখে মুখে বলা। মুখে মুখে এবারে হয়তো উচ্চারণ করে বলছি না, হয়তো আমার ঠোঁটটা নড়ছে, এরকম হয়। তাহলে যদি করে থাকি আমরা কেউ, তাহলে যেন চেষ্টা করি এই যেমন আজকে শুনলাম আর যেন এটা না করি, তাই না? তার কারণ এই কথাটা কিন্তু আমার বানিয়ে বানিয়ে বলা কিন্তু কথা না, এই কথাটা কিন্তু তার কথাটা আচার্যদেব বলেছেন, এই কারণে আমি এটা আপনাদের বলার চেষ্টা করছি। আরও যে কথাটা আচার্যদেব বলেছিলেন আমি সেই কথাগুলোই তার ভিতর থেকেই যতটা পারা যায় আর কি বলার চেষ্টা করছি এই একটা আলোচনার মাধ্যমে। তখন আচার্যদেব আরও একটা যে বিষয় নিয়ে বলছেন তা হচ্ছে দেখবেন আমরা যখন বীজমন্ত্র জপ করে থাকি অনেক ক্ষেত্রে একটা কথা বলা হয় না, মনের ইচ্ছা, সেটাও থাকে। এবারে ইচ্ছা যেমনই হোক না কেন, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় স্বার্থ, কোনো প্রকার স্বার্থ বা শর্ত রেখে দেখবেন আমরা নাম করে থাকি, সেগুলি করা কখনোই কিন্তু ঠিক না। হ্যাঁ, যদি দেখা যাবে একটা সত্তার ক্ষেত্রে যদি পরমপিতা বা বলতে পারেন তিনি যদি নির্দেশ করেন, তাহলে তার ক্ষেত্রে হয়তো একদম সম্পূর্ণ সেগুলো রেয়ার বা এক্সেপশনাল জিনিস হয়, কিন্তু যেই জিনিসটা জেনারেলি মেনটেন করা প্রয়োজন
যেটা সবার ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা করে থাকি, সেটাই আচার্য বলছেন, যেটা করার পদ্ধতি। তা হচ্ছে হলো সেই মুহূর্তে কোনো প্রকার যেন নিজের মধ্যে আমি স্বার্থ বা শর্ত যেন না রাখি। তার কারণ কি? তার কারণ এই নাম বা এই বীজমন্ত্র হচ্ছিল একটা এমনই জিনিস, এর ভিতরে এত শক্তি থাকে, এর ক্ষমতা এতটাই যে, দেখবেন একটা কথা বলা হয় না, নামের মহিমা এতটাই যে তা বলে বলে শেষ করা যায় না, এমনকি তার মহিমার কথা বলেও শেষ করা যায় না, এত, অর্থাৎ সেই নামের ক্ষমতা এত, তাই না? দেখবেন একটা কথা বলা হয়, তা হচ্ছিল হরি ভি অনন্ত, হরি কথা ভি অনন্ত। অর্থাৎ হরি যেমন অনন্ত, তার কথাও তেমনি অনন্ত, তাই না? এবারে হরির কথা অর্থাৎ তার কথা, পরম পিতার কথা যখন আসছে, তাহলে বীজমন্ত্রের কথা তো এমনিই আসবে। কেন আসবে? তার কারণ হচ্ছে হলো নামই কিন্তু নামের ভিতরেই বাস্তবে কিন্তু থাকেন। যে কথাটা ঠাকুর দেখবেন একবার বলছিলেন, তা হচ্ছিল নাম আর নামই অভেদ। নামের মাধ্যম দিয়ে কিন্তু নামীকে এক প্রকারভাবে, এবার তা যেমনভাবে হোক না কেন, সূক্ষ্মভাবে হলেও একটা কিন্তু অনুভব করার একটা জায়গা তৈরি হয়। সেক্ষেত্রে তাকে এক প্রকারভাবে অনুভব করা যায়। সেই স্তরে আমি যতটা উঠতে পেরেছি, ততটা কিন্তু আমি তাকে অনুভব করতে পারি, তাই না? আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন, তাহলে বাড়িতে যারা ছোটরা আছে, তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে, ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। এবারে কথা হচ্ছিল, তাহলে দেখেন নামের কতটাই যে না ক্ষমতা। আর এই সময়ে ধরেন আমি যদি নিজের কোনো প্রকার যদি স্বার্থ বা শর্ত যদি রাখি, তাহলে কি হবে? সেক্ষেত্রে যখন আমি নাম করব, যদি সেই স্বার্থ যেটা আমি রেখেছি সেইটা যদি ঘটলে আমার যদি কোনো প্রকার যদি অমঙ্গল থাকে না, আমি তো বুঝিনি আমার তাতে মঙ্গল আছে কি অমঙ্গল আছে, আমি বুঝেছি আমার একটা প্রয়োজন আছে, তো আমি চেয়ে বসেছি তার কাছে, স্বার্থ একটা নিয়ে বসে আছি। এবারে যদি আমি সেই উদ্দেশ্যে যদি নাম করা শুরু করি না, যদি তা কোনো প্রকার যদি ফলে যায়, তাহলে এমনই জিনিস ঘটবে, তখন নিজেই আমি পরে আফসোস করব যে কেন আমি করতে গেলাম। তার কারণ আমি জীবনে তাকে ধরেছি কেন? আমি তো তাকে ধরেছি, আমি আমার মঙ্গলটা বুঝি না বলে তো আমার তাকে ধরে চলা। আমি যদি এবারে নিজে ব্যক্তিগত স্বার্থ নিয়ে যদি নাম ধ্যান করতে বসি, নামের যে ক্ষমতা আছে, নামের যে মহিমা আছে, আমি যদি তার সাথে যদি কানেক্ট করে ব্যাপারটা যদি করি, তাহলে সেক্ষেত্রে আমি পরবর্তীকালে হাজারবার কাঁদলেও আমার কি হবে? আমি যে করাই যে আমি কত বড় একটা ভুল ঢুকিয়েছি, তার কি কোনো ধারণা আছে? তাই না? এই কারণেই আগে থেকে এইসব ব্যাপারে কিন্তু সচেতন থাকা দরকার। পরে কোনো জিনিসে ভোগাচ্ছে, আগের থেকে সেই বিষয় সম্বন্ধে জেনে রাখা তো হাজার গুণে ভালো। দেখবেন একটা কথা বলে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কেন বলা হয়? তারও যেমন একটা ইম্পর্টেন্স আছে, সে কথাটা যেমন একটা গুরুত্ব আছে, এটাও ঠিক সেই রকম।
পরে ভোগার চাইতে আমি কেন আগে থেকে আমি সতর্ক থাকবো না? তাই এই জন্যই কোনো প্রকার স্বার্থ বা শর্ত নিয়ে কিন্তু কোনো কিছু করতে নেই। অর্থাৎ এই যে নাম, এই নাম সেরকমভাবে কিন্তু কখনোই করতে নেই, তাই না? আরেকটা যে কথা, তা হচ্ছে দেখবেন বীজমন্ত্র জপ করার সময় আমরা কি করে থাকি, আমরা যেটা করে থাকি তা হচ্ছে হলো আমরা ভাবি বীজমন্ত্র জপ করা মানে, অর্থাৎ সচরাচর নাম ধ্যানের কথাতেই আসা যাক, তার কারণ সেই মুহূর্তেই তো এই জিনিসটা নিয়ে একটা ব্যাপার আসে, যে চিন্তাটায় একটা আমরা থাকি, বা বলতে পারেন সেই চিন্তাতেই আমরা বিভিন্ন রকম কথা আমাদের মনে একটা জিজ্ঞাসার আকারে ফুটে ওঠে। দেখবেন বীজমন্ত্র বা নাম ধ্যানের ক্ষেত্রে আমরা কি করে থাকি, আমরা ভাবি নাম ধ্যান করা হচ্ছে মানে এই যে বীজমন্ত্রটাকে, এটাকে বুঝি এমনভাবেই কিছু একটা বলতে হবে, এমনভাবেই এটাকে উচ্চারণ করতে হবে মনে মনে আর কি, যেন তিনি আমার সামনে পুরো প্রকট হয়ে যান, যেন তিনি আমার চোখের সামনে, চোখ বন্ধ করলেই যেন আমি কি না, যেন মনে হবে আমি তাকে যেন দেখতে পাবো। এই রকম চিন্তাভাবনা থেকে কিন্তু আগেই নিজে কিন্তু সরিয়ে আনতে হবে। কেন? তার কারণ হচ্ছে হলো এইসব জিনিস করা মানে নিজের উপরে একটা জবরদস্তি করা। একদম যেটা বাস্তব কথা ওটাই আমি বলার চেষ্টা করছি। আচার্যদেব একদিন এই প্রসঙ্গে বলছেন, আমরা যখন নাম ধ্যান করি দেখবেন আমরা চিন্তা করি তো তার ছবি বা তার প্রতিকৃতি নিজের চিন্তায় আজ্ঞাচক্রে আনার জন্য সেটাকে আস্তে আস্তে করে করতে হয়। একেবারে আমি একদম ধরেন কেউ সাঁতার শিখতে জানে না, মানে শিখতে জানে না বলতে আর কি, এখানে কেউ সাঁতার কাটতে জানে না, মানে তার শেখাই হয়নি, তাকে ছেড়ে দেওয়া হলো একদম পুরো সমুদ্রের মাঝখানে, সে কি সাঁতরে কি আসতে পারবে? পারবে না। কেন? সে সাঁতারে কিছুই জানে না, তাই না? তার কাছে মানে একটা কি মনে হবে, যেমন ধরেন একটা পিঁপড়ের কাছে, যেমন আমরা এই যে মানুষ, একটা পিঁপড়ের কাছে একটা মানুষ কিন্তু একটা বিশাল বড় একটা বিশালকায় একটা কিছু, তার কারণ তুলনামূলকভাবে তার যে বলতে পারেন ভলিউম বা পিঁপড়ে অতি ক্ষুদ্র সাইজের দিক দিয়ে, তাই তার কাছে আমরা একটা বিশাল বড় কিছুই, আমরা যদি তার সামনে দাঁড়িয়ে থাকি। ঠিক একই রকমভাবে আমাকে যদি মাঝ সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, সেই যে জল, সে জল দেখলেই মনে হচ্ছে ভয় মানুষ সেখানে হয়ে যাবে, তাই না? সাঁতার তো জানেই না, সে কাটিয়ে আসবে কিভাবে জলটাকে। তাই কি করতে হয়, ছোট ছোট জিনিস থেকে এগোতে হয়, তাই না? অর্থাৎ ধরেন কেউ গ্রামে আছে, গ্রামে দেখবেন কি করে সচরাচর ছোটোবেলা থেকেই একটা অভ্যাস হয়ে যায়, পুকুরে গিয়ে করা হলো, বা বলতে পারেন নদীতে গিয়ে, নদীতে একদম প্রথম প্রথম হয়তো কেউ শিখছে, তার সাথে কেউ থাকলেন, বা হয়তো নদীতে একদম কাছাকাছি, একদম মাঝখানে না, কাছাকাছি কাছাকাছি গিয়ে সে নিজে নিজে শিখলো যে কীভাবে কী করতে হয়, নিজেই হাত পা ছড়িয়ে ছাড়িয়ে করছে, তাতেও সাঁতার শেখা হয়ে যায়। কিন্তু একেবারে যদি ডাইরেক্টলি যদি সেরকম মাছ সমুদ্রে ফেলে দেয় তাহলে কী হবে? সেম এখানেও আমি বীজমন্ত্র যখন নাম ধ্যান করার সময় করছি, যখন মনে মনে আমি তা উচ্চারণ করছি, সেই যে জপের সময় সবথেকে প্রথম কথা তো যে কথাটা আগেই মাথায় রাখা দরকার, এই জপ কথাটা যে বারবার বলছি তার মানে এই না কিন্তু সেটা চিরকালই যে জপের পর্যায়ে থাকবে, জপ করতে করতে তা কিন্তু অজপা স্টেজে চলে যায়। এই কথাটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবেন। জপ কথাটা যখন বলছি এই কথাটা কিন্তু কখনোই ভাবা উচিত না যে একটু আগেই শুনলাম যে জব করতে হবে না, আবার এখন মানে এমনি কি বলা হচ্ছে, কথাটা কিন্তু এই কারণে মাথায় রাখতে হবে যে জবটা অ্যাকচুয়ালি হচ্ছে হলো জব করতে করতে অজবা পর্যায়ে অটোমেটিকলি তা চলে যাবে, তাই না? তো যাই হোক, তো সেই যখন আমি জব করব, জব করার সময় যখন আমি ঠাকুরের চিন্তা করব, তার যখন প্রতিকৃতির চিন্তা করব, তখন নর্মালি চিন্তা করতে হয়। আর এই কারণেই দেখবেন চক্রফটো যে একটা কথা বলা হয়েছে, কি কারণে, এই কারণেই তো তা প্রত্যেকটা দিন দেখতে বলা হয় নামধ্যান করতে বসার আগে, তাই না? চক্রফটো দেখারও একটা কিন্তু নিয়ম আছে, সেটাও কিন্তু জানা দরকার। কিন্তু যাই হোক, তো সেই যে সেটা দেখতে বলা হয় কেন, সেই প্রতিকৃতিটা দিলে কী হবে না, আমার চিন্তা তো সেই মুহূর্তে থাকবে, আর সেটাই কী হবে, তখন আমার আজ্ঞাচক্রে ধরা পড়বে, তখনই তার চিন্তায় আসবে, তাই না?
এটাই হচ্ছিল বীজমন্ত্র জপ করার যে বিভিন্ন বলতে পারেন যে কথা যেগুলি আছে বা বীজমন্ত্র জপ করার যে পদ্ধতি, তাই সেই পদ্ধতির মধ্যে এগুলো ছিল তার ভিতরে কিছু কিছু কথা যেগুলি আমাদের কিন্তু মাথায় রাখা দরকার। দেখবেন আমরা অনেকেই এইসব জায়গায় কিন্তু কিছু না কিছু একটু ভুল করে থাকি, তাই না? এমনকি ধরেন আমরা ভাবি বীজমন্ত্র জপ করার সময় একদম পুরো এইরকমভাবে পুরো স্ট্রেট হয়ে এত কড়া আকারে বসতে হবে, একদম না। জাস্ট ঠাকুরের বলা আছে মেরুদণ্ডটা স্ট্রেট রাখতে হবে। নর্মালি মেরুদণ্ডটা স্ট্রেট রেখে বসবো, একদম পুরো মানে টান টান হয়ে এরকমভাবে বসতে হবে, এরকম কি কোনো কথা আছে নাকি? এরকম হলে তো মানে 5 মিনিটে তো মনে হচ্ছে মানে কোমরটা পুরো কাট হয়ে যাবে, তাই না? আমি বসে নাম ধ্যান করবো কতক্ষণ আর? তাই নর্মালি বসে মেরুদণ্ডটা জাস্ট সোজা রেখে নাম ধ্যান করতে হয়, তাই না? আমরা এই বিষয়ে আমাদের আরও কিন্তু বহু কথা পরবর্তীতে জানার চেষ্টা করব, তার কারণ এই টপিক হচ্ছে এমন একটা টপিক বা বলতে পারেন পরমপিতার কথা ছিল এত কথা, তা কিন্তু বলেই শেষ করা যায় না, যেটা আমরা প্রত্যেকেই জানি, তাই না? আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন, আশা করি আপনাদের দারুণ লাগবে। তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।